বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নাদিয়া লজ্জায় পড়ে যায়। শেষে কিনা অন্য এক অপরিচিত ছেলের পেছন পেছন যাচ্ছিল। হায় রে প্রহর, কি ভাবছে ওর বিষয়। লজ্জায় নাদিয়ার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। মাটি ফাঁক হয়ে যাক আর নাদিয়া ঢুকে যাক। প্রহর নাদিয়ার হাত শক্ত করে ধরে বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে ব্রোর বউ ছাড়া দিলে ব্রো আমাকে কুচি কুচি করে কেটে সাগরে ফেলে দিত। প্রহর শক্ত করে নাদিয়ার হাত ধরে রেখে ট্যাক্সির কাছে এগিয়ে যায়। কে জানে ছেড়ে দিলে যদি আবার অন্যজনের পেছন পেছন চলে যায়, তখন বিনা দোষে বেচারার গর্দান ছেদ হবে শরীর থেকে। জীবনে আর ফিরে যেতে হবে না বাংলাদেশে। ওর ভাই ওর ভবলীলা সাঙ্গ করে দেবে জার্মানির মাটিতে। কষ্ট করে বডিও বাংলাদেশে নেওয়া লাগবে না বোধহয়, সমুদ্রে ফেলে দিবে মাছের খাবার হিসেবে। এয়ারপোর্টে আসার সময় উদয় পই পই করে বলে দিয়েছে নাদিয়াকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে, কোনো সমস্যা যেন না হয়। নাদিয়া চেনে না কিছু, সহজ সরল মেয়ে, বুঝতেও পারবে না কিছুই, ভয় পাবে পরিচিত কাউকে না দেখলে। প্রহরকে জোর করে এসে কখন এয়ারপোর্টে পাঠিয়েছে সময় হওয়ার আগেই। প্রহর বেশ কয়েকদিন ধরে ভাইকে দেখে অবাক না হয়ে পারে না। ওর ব্রো যে কোনো দিন এমন বউ পাগল হয়ে যেতে পারে তা কল্পনাও করেনি। বিয়ে করবে না বলে প্রহরের উপর চেঁচিয়েছে দিন রাত, বিয়ে করার পরেও চেঁচিয়েছে। বাড়ির সকলের উপর রাগও ওর উপর ঝেড়েছে, আর এখন বউ পাগল হয়ে গেছে তাও চেঁচায়। বেচারার সব দিকে জ্বালা। নাদিয়াকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসে। ট্যাক্সিতে ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। প্রহর ভাবির দিকে তাকায়। এত সহজ সরল হলে চলে নাকি? ভাবি, নাদিয়া প্রহরের দিকে তাকায়। এই কাজ আর জীবনে করবেন না, বিনা দোষে গদ্দান যাবে আমার। চোখ মুখ ছোট করে কাচুমাচু করে বলে, আমি তো বুঝতেই পারিনি আপনি আমার পাশ থেকে সরে গেছেন। আমি তো ভেবেছি এ এতটাই ওটাই আপনি, তাই তো পেছন পেছন গিয়েছি আমি। রাস্তায় বের হলে আর জীবনেও বেখাইলি হয়ে হাঁটবেন না। আপনাকে পাশে না দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে দেখে শুনেই চলাফেরা করব। প্রহর বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। নাদিয়াকে পাশে না দেখে একটুর জন্য স্ট্রোক করতে করতে বেঁচে গেছে। ভয়ে তো ওর জানের পানি শুকিয়ে গিয়েছিল। 24 ঘন্টার লং জার্নির পর গন্তব্যে এসে পৌঁছায় নাদিয়া। জীবনে প্রথম এত লম্বা সফর করে নাদিয়া ভীষণ ক্লান্ত, তবে সেই ক্লান্তিকে হার মানিয়েছে উদয়কে দেখার তৃষ্ণা। বিশাল বড় হসপিটালের সামনে এসে দাঁড়ায় ট্যাক্সি। প্রহর নেমে নাদিয়াকেও নামায়। ট্যাক্সির ভাড়া পরিশোধ করে সুটকেস আর নাদিয়াকে ভেতরের দিকে নিয়ে যায়। বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এই হসপিটাল। দেখতে দেখতে হসপিটালের ভেতর প্রবেশ করে দুজন। লিফট দিয়ে তৃতীয় তলায় উঠে আসে। প্রবেশ করে একটা নির্দিষ্ট কেবিনে। নাদিয়ার চোখ খুঁজে যায় উদয়কে। বেডের দিকে চোখ যায়। উদয় চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। নাদিয়ার চোখ, অন্তর, মন সব শীতল হয় উদয়কে দেখে। গত 3টা দিন 30 বছরের মতো লেগেছে নাদিয়ার কাছে। এক একটা মিনিট ছিল যেন এক এক দিনের সমান। অপেক্ষার সময় কাটতে চায় না সহজে, অপেক্ষারা হয় দীর্ঘ। এই অসময়ে উদয় ঘুমিয়ে গেল। ঘুমাবেই না কেন? বাংলাদেশ থেকে আসার পর একটা রাত ঠিকভাবে ঘুমায়নি। প্রহর নাদিয়ার সুটকেস একপাশে রেখে দেয়, তারপর তাকায় নাদিয়ার দিকে। নাদিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে উদয়ের দিকে। মুখে নিকাব থাকায় চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। প্রহর ভীষণ খুশি ওর ভাইয়ের জীবনে নাদিয়ার মতো একটা মেয়ে এসেছে বলে। নাদিয়া যে উদয়কে অসম্ভব রকমের ভালোবাসে তা নাদিয়া চাহনি দেখলেই বোঝা যায়। ভাবি, আপনি বোরকা হিজাব খুলে ফ্রেশ হয়ে নিন। এখানেই থাকতে হবে আমাদের। আমি খাবার নিয়ে আসছি, ততক্ষণ আপনি ফ্রেশ হয়ে নিন। নাদিয়া মাথা নেড়ে হ্যাঁ বলেন। প্রহর বেরিয়ে যায়। নাদিয়া নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে। ফ্লাইটে যা খেতে দেয় তা গেলার মতো না। খাবার অর্ডার করলে কেবিনে এনে দিয়ে যাবে। তবুও প্রহর খাবার কেনার জন্য যায়। সাথে আরো অনেক কিছু কেনার আছে। দুই কাজ একসাথে হয়ে যাবে। নাদিয়া নজর বুলায় কেবিনের চারিপাশে। বেশ বড় কেবিনটা। দুটো বেড আছে, একটাতে উদয় শুয়ে আছে, অন্যটা কেবিনের আরেক পাশে। রিক্লাইনার চেয়ার আছে, একটা সাধারণ চেয়ার আছে, দুটো টেবিল, টিভি সহ প্রয়োজনীয় অনেক কিছুই আছে। এই কেবিনের মাসিক খরচ কতটা নাদিয়ার কল্পনার বাইরে। উদয়ের কাছে না গিয়ে আগে ফ্রেশ হতে যায়। আগে উদয়ের কাছে গেলে উদয়ের যদি ঘুম ভেঙে যায় তখন আর ওকে ছেড়ে ফ্রেশ হতে দিতে ইচ্ছে করবে না। তাই আগে ফ্রেশ হয় ভালো। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে নাদিয়া। এগিয়ে যায় উদয়ের কাছে। উদয় এখনো ঘুমিয়ে আছে। ওকে কি স্লিপিং পিল টিল দেওয়া হয়েছে নাকি? চেয়ার টেনে বসে উদয় শিওরে। নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় উদয়ের বাম হাত। চুমু খায় হাতের উল্টো পিঠে। মাত্র সাবান নেওয়ার কারণে নাদিয়ার হাত শীতল হয়ে আছে। উদয়ের হাত উষ্ণ। নাদিয়ার শীতল দুই হাতের মুঠোয় বন্দি উদয়ের উষ্ণ হাত। উদয় কি অনুভব করতে পারলো নাদিয়ার গভীর ছোঁয়া? তা না হলে কেঁপে উঠল কেন? কয়েক মিনিট পেরিয়ে যায়। নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। উদয়ের হাত ছেড়ে ওর মুখের দিকে ঝুঁকে যায়। শীতল হাত বাড়িয়ে রাখে উদয়ের গালে। উদয় নড়াচড়া করে ওঠে, কপাল ভ্রু কুঁচকে নেয়।
ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে নিভু নিভু দৃষ্টিতে তাকায়। মুখের সামনে মানুষের অবয়ব দেখে পূর্ণ দৃষ্টি মেলে দেখার চেষ্টা করে। চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মায়াবী মুখশ্রী। চোখ বন্ধ করে নেয়, আবার ঘুম জড়ানো গলায় বলে, স্বপ্নে, কল্পনায় আর কত আসবে? এই ভ্রম কি কাটবে না? বাস্তবতা একটু দ্রুত আসতে পারো। সে কখন থেকে অপেক্ষা করছে তোমার জন্য। নাদিয়া নিঃশব্দে হাসে। উদয় ভাবছে এটাও স্বপ্ন, কল্পনা, ভ্রম, কিন্তু নাদিয়া তো সত্যি সত্যি এসেছে। নাদিয়া 2 হাত উদয়ের গালে রাখে, তারপর মৃদুভাবে মাথা ঝাঁকায় উদয়ের। আমি আপনার স্বপ্নে না বাস্তবেই এসেছি, সেই কখন। চোখ খুলে দেখুন ভালো করে। চোখ মুখ কুচকে আবারও তাকায়। এরকম কথা হাজার বার বলে ফেলেছ, ধরতে গেলে আর খুঁজে পাই না। এবার ধরে দেখুন। নিভু নিভু চোখের পাতা টেনে তুলে চোখ বড় বড় করে তাকায়। এটা কি আগের মতোই এই স্বপ্ন, কল্পনা, ভ্রম, নাকি সত্যি নাদিয়া চলে এসেছে? কষ্ট করে বাম হাতটা উঠে নাদিয়ার গালে ছুঁয়ে দেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবারও তাকায়। এবার ঘুম পুরোপুরি ছুটে যায়। নাদিয়া সত্যি চলে এসেছে। ওর অপেক্ষার অবসান ঘটেছে। আনন্দে ঝলমল করে উঠে চোখ মুখ। নাদিয়া ঘাড়ের উপর হাত দিয়ে টেনে ফেলে নিজের বুকের উপর। যতটুকু শক্তি আছে তা প্রয়োগ করে নাদিয়াকে বুকে চেপে ধরে। হঠাৎ এরকম হওয়ায় হকচকিয়ে যায় নাদিয়া। উদয় নিশ্চয়ই ব্যথা পেয়েছে বুকে। কিভাবে পড়লো বুকের উপর? ব্যথা পাবেন আপনি। ব্যথা তো সে কখন থেকে করছে, এখন কমছে একটু একটু করে। জড়িয়ে ধরো শক্ত করে। নাদিয়া উদয়কে জড়িয়ে ধরে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এভাবে পেরিয়ে যায় অনেকটা সময়। কেউ কোনো কথা বলে না, একে অপরকে ছাড়েও না, শুধু গভীরভাবে অনুভব করে একে অপরকে। উদয় নাদিয়াকে ছেড়ে দেয়, নাদিয়া নিজেও ছেড়ে দিয়ে সোজা হয়। উদয় তাড়াহুড়ো করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। একা একা বসতে পারে না। নাদিয়া নিজেই ধরে বসতে সাহায্য করে। পা ঝুলিয়ে বসে উদয়। চোখে মুখে এক রাজ্যের হাসি, যেন কত দামি কিছু পেয়ে গেছে। নাদিয়া চোখ আটকায় উদয়ের হাসজ্জ্বল মুখের দিকে। উদয় নাদিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়, বাম হাতে জড়িয়ে ধরে আবারও। মুখ উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায়। আসতে কোনো সমস্যা হয়নি তো? না। চোখ মুখ এমন হয়ে গেছে কেন? কোথায় কি হয়েছে? ঠিকই আছি তো। না, ঠিক নেই। চোখ মুখ শুকিয়ে আছে। খাওয়ানি রাতে? চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। নিশ্চয় রাতে ঠিক মতো ঘুমও নেই কয়দিন। কিচ্ছু হয়নি, এতটা রাস্তা সফর করেছি তাই এমন দেখাচ্ছে। কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রহর কোথায়? বলো খাবার নিয়ে আসছি। খাবার কিনতে গেছে? কিন্তু খাবার অর্ডার করলে তো কেবিনে দিয়ে যায়। জানি না তো, আর কিছু বলেও নি। উদয় আর কিছু না বলে নাদিয়ার বুকে মুখ গুজে দেয়। ছটফট করতে থাকা হৃদয়টা শান্ত হয়ে গেছে এখন। এই 3 দিন নিজের ছটফটানি দেখে নিজেই অবাক হয়েছে উদয়। নাদিয়ার জন্য এতটা ছটফট করবে ভাবেনি কোনোদিনও। হ্যাঁ, বাড়ির সকলের কথাও মনে পড়ে, ওদের জন্য খারাপ লাগে, কষ্ট হয়। মাকেও কাছে পেতে ইচ্ছা করে, মায়ের কথাও খুব বেশি মনে পড়ে। কিন্তু সে সবকে ছাড়িয়ে গেছে নাদিয়ার মায়া। মেয়েটার কথা সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে নাদিয়ার মায়াবী মুখ। ডানে বামে তাকালেও যেন দেখতে পায় নাদিয়া দাঁড়িয়ে আছে। মেয়েটার মাঝে অদ্ভুত এক মায়া আছে, যেই মায়া উদয়কে টানে ভীষণভাবে। ভাবতে বাধ্য করে নাদিয়ার কথা। নাদিয়াকে বিয়ে করেছে 3 মাস পেরিয়ে গেছে। এই 3 মাসে এত গভীরভাবে তলিয়েছে নাদিয়ার মায়ায়। কই যারার সাথে তো 3 বছরের রিলেশন ছিল। 3 বছরের সম্পর্ক ছেড়ে যখন যারা চলে গেল, তখন তো উদয়ের এমন অবস্থা হয়নি যেই অবস্থা হয়েছে এই 3 দিনই। যারার কথা তো এত মনে পড়েনি, যারার মায়া তো ওকে টানেনি কখনো। তাহলে কি উদয় যারাকে ভালোবাসেনি? তাহলে যারার প্রতি কি ছিল উদয়ের? নাকি বৈবাহিক হালাল সম্পর্কের কারণে এমনটা হচ্ছে? যারার সাথে তো উদয়ের হারাম সম্পর্কই ছিল। হালাল সম্পর্কের আগেই তো ছেড়ে চলে গেছে। হালাল সম্পর্কের এতই জোর? 3 বছরের ভালোবাসা হারিয়ে যতটা না কষ্ট হয়েছে, বউকে দূরে রেখে থাকতে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। ডোর নক হয়। ভেতরে আসার অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে। খাবার নিয়ে ফিরে এসেছে প্রহর। অন্য হাতেও একটা প্যাকেট আছে। উদয় ধমক দিয়ে ওঠে ভাইকে। এত সময় লাগে খাবার নিয়ে আসতে? ওই আরও কিছু কেনার ছিল, তাই দেরি হয়ে গেছে একটু। একটু দেরি হয়েছে? সময় দেখো 10টা পেরিয়ে গেছে। খাবি কখন? ঘুমাবি কখন? প্রহর কিছু না বলে খাবার নিয়ে টেবিলের দিকে এগিয়ে যায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, তোমার এই বান্দার মুখে একটু মিষ্টি দিয়ে দাও, যাতে আগের মতো মিষ্টি মিষ্টি কথা বের হয় মুখ দিয়ে। খাবার টেবিলের উপর রেখে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। ওইদিকে কিচেন, ওখানে প্লেট বাটি সব আছে। তোমার আর প্রহরের জন্য খাবার বেড়ে নাও। আপনি খাবেন না? না, আমি খেয়েছি, তোমরা খাও। দুজনে অনেক ক্লান্ত হয়ে আছো, খেয়ে বিশ্রাম নাও। নাদিয়া এগিয়ে যায় কিচেনের দিকে, প্লেট বাটি নিয়ে আসে, দুজনের জন্য খাবার বেড়ে নেয়। প্রহর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। টেবিলের দিকে তাকিয়ে দেখে নাদিয়া খাবার বেড়ে বসে আছে। এগিয়ে গিয়ে বসে চেয়ার টেনে বিনা বাক্যে খাওয়া শুরু করে দুজন। উদয় বেডে শুয়ে শুয়ে ভাই আর বউয়ের দিকে তাকিয়ে থাকে। ওর মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছা করে, কিন্তু আমার ভাইয়ের মতো ভাই কয়জনের আছে? আমার ভাগ্য সবচেয়ে ভালো।
আল্লাহ তোমাকে ধন্যবাদ আমাকে আমার একটা ভাই দেওয়ার জন্য। তো বলে না, ভাইকে শুধু ও দেখে যায় দিনের পর দিন। খাওয়ার শেষ হয় দুজনার। নাদিয়া প্লেট বাটি গুছিয়ে নিয়ে ধুয়ে রেখে আসে। এসে দেখে একটা বয় নার্স দাঁড়িয়ে আছে উদয়ের দিকে তাকিয়ে। প্রহর চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে। নার্সটা ইংরেজি ভাষায় শান্ত করে সুন্দর করে উদয়কে বলে, মিস্টার উদয়, আপনি না ঘুমিয়ে আজকেও জেগে আছেন কেন? না ঘুমানোর কারণে আপনার ব্লাড প্রেশার আপ ডাউন করছে। নিয়ম না মানলে দ্রুত সুস্থ হবেন কিভাবে? স্লিপিং পিল দিলাম, তারপরেও জেগে আছেন। উদয় মনে মনে বলে, এর জন্য তো বলে এতক্ষণ আসলো থেকে বাট খচ্চর তোর জন্য বোর সাথে দেখা করতে দেরি হয়ে গেছে। তোকে কে বলেছিল স্লিপিং পিল দিতে? আমার স্লিপিং পিল চলে এসছে। আমার স্লিপিং পিল চলে এসছে। আজকের পর থেকে তোদের পিল আর অপচয় হবে না, দেখবি। সন্ধ্যার আগেই ঘুমিয়ে গেছে, একা একা না, বউকে নিয়ে। তারপর মুখ ফুটে গম্ভীর স্বরে বলে, আমার বউ এসেছে, তাই উঠেছে। ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়বো আবার। একেবারে আগামীকাল দুপুরে ঘুম থেকে উঠবো। ডিস্টার্ব করার জন্য আপনাকে কষ্ট করে আসতে হবে না, একটু আসুন। উদয়ের কথা শেষ হতে নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। প্রহর উদয়কে ধরে হুইল চেয়ারে বসায়। তারপর ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হলে আবারও বেডে এনে শোয়ায়। এখন তিনজনের ঘুমানোর পালা। রাত অনেক হয়ে গেছে। প্রহর আর নাদিয়া বেশ ক্লান্ত হয়ে আছে। প্রহর নাদিয়ার দিকে তাকায়। ভাবি, আপনি ওই বেডে শুয়ে পড়ুন, আমি রিক্লাইনার চেয়ারে শুয়ে পড়ব। কেন? তুই বেডে গিয়ে ঘুমা। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছিস, আরাম করে বেডে গিয়ে ঘুমা। রিক্লাইনার চেয়ারেও তো আরাম করে ঘুমানোও যায়। কাছে তাতে সমস্যা হবে। তাহলে ভাবি কোথায় ঘুমাবে? চেয়ারে শুতেও তো ভাবিরও সমস্যা হবে। কে বললো না যে চেয়ারে ঘুমাবে? তাহলে কোথায় ঘুমাবে? আমার সাথে। তোমার সাথে? জি হ্যাঁ। ওইখানে দুজনের হবে? হবে না কেন? এর থেকে ছোট বেড হলে আমাদের দুজনের হয়ে যাবে। তাছাড়া ডক্টর দেখলে রাগারাগিও করতে পারে। ডক্টরকে আমি ভয় পাই নাকি? আর রাগারাগি করবে কেন? আমার তো কোনো সার্জারি হয়নি। আমার সাথে কেউ থাকলে সমস্যা কোথায়? প্রহর বলে না কিছু। ভাইয়ের সাথে কথা বলে জীবনেও পারবে না। সে যা বলবে তা করবে। ভাইয়ের কথা মতো বেডের দিকে এগিয়ে যায় নিজে। বেডের সামনে পর্দা টেনে দেয়। উদয় নাদিয়াকে বেডে উঠে আসতে বলে। নাদিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। কোন দিকে যাবে বুঝতে পারছে না। উদয়ের সাথে ঘুমাবে নাকি রিক্লাইনার চেয়ারে গিয়ে ঘুমাবে। উদয় আবারও ডাকে। আসছো না কেন? ঘুম পাচ্ছে আমার, তাড়াতাড়ি আসো। দোনা ওনা করতে করতে বেডে গিয়ে বসে। সিঙ্গেল বেডে দুজন কিভাবে ঘুমাবে? বসে আছে কেন? শুয়ে পড়ো। নাদিয়া একদম কিনার ঘেঁষে শুয়ে পড়ে। প্রহর বড় লাইট অফ করে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে নিজের জন্য বরাদ্দকৃত বেডে গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে দৌড়ের উপরেই আছে। অনেক ক্লান্ত লাগছে এখন। চোখ বন্ধ করলে ঘুমের দেশে হারিয়ে যাবে। মনে মনে বড় ভাইকে ধন্যবাদ দেয়। ওর এখন বেডেরই প্রয়োজন ছিল। চেয়ার যতই আরামদায়ক হোক, বেডের মতো না। বেডে ঘুমানোর মতো শান্তি কোনো কিছুতেই নেই। প্রহর শুয়ে পড়তে উদয় নাদিয়াকে বলে, আমাদের এখনো বেবি হয়নি, ওর জন্য এখনো জায়গা রাখতে হবে না। হলে তারপর জায়গা রেখো। এখনকার মতো এদিকে আসো, একটু জড়িয়ে ধরে। উদয়ের কথা শুনে তড়িৎ গতিতে ওর দিকে ফিরে তাকায় নাদিয়া। লাইটের আলোয় স্পষ্ট উদয়ের চেহারা। যতটুকু জায়গা রেখেছো তাতে দুজন বেবির জায়গা হয়ে যাবে অনায়াসে। তোমার কি টুয়েন বেবি চাই? লজ্জায় ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকায় নাদিয়া। এখনই তো লজ্জা পেলে চলবে? লজ্জাতে কিছু হয়নি এখনো। লজ্জার সরম দূরে সরিয়ে রেখে এখন এদিকে আসো। আমি ওদিকে গেলে কিন্তু তুমি পড়ে যাবে বেড থেকে। ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে না বেরিয়ে উদয়ের দিকে এগিয়ে যায় নাদিয়া। মাঝখানে আধা হাতের মতো জায়গা ছিল বোধহয়। ব্ল্যাঙ্কেটের নিচে নিজেও ঢুকে যায় উদয়। সাপের মতো পেঁচিয়ে ধরে নাদিয়াকে মিশিয়ে নেয় নিজের সাথে। দুজনের মধ্যে বিন্দুমাত্র ফাঁকা নেই। উদয় নাদিয়ার কপালে প্রগাঢ় চুমু খেয়ে বলে, ঘুমাও, অনেক ক্লান্ত হয়ে আছো। আপনিও চুপ ঘুমান। পুরো রুম জুড়ে নীরবতা নেমে আসে। এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। উদয় মাথা বের করে ভাইয়ের বেডের দিকে তাকায়। আজ পর্দার আড়ালে ঢাকা পড়েছে ওর আদরের ছোট ভাইটা। সারাদিন দৌড়াদৌড়ি করে রিক্লাইনার চেয়ারে আরামে ঘুমাতে পারবে না উদয় জানে। সারাদিন তো বিশ্রাম নেই। রাতটা অন্তত আরামে কাটাক। সকালে ঘুম থেকে উঠতে হবে। আজকে একে তো স্লিপিং পিল খেয়েছে। দুই নাদিয়া ওর কাছেই আছে। এখন ঘুমেরা তো উড়ে আসছে দুই চোখে। নিজেও চোখ বন্ধ করে নেয়। থুতনি ঠেকায় নাদিয়ার মাথার সাথে। 3 দিন ধরে খালি খালি লাগা বুকটা আজ পূর্ণ হয়েছে। এখন শান্তি আর শান্তি। থেরাপি নিয়ে ভাইয়ের কাঁধ আর স্টিকে ভর করে কেবিনের দিকে এগিয়ে আসে উদয়। 3 মাসের চিকিৎসায় আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। এখন আবার স্টিক আর ভাইয়ের কাঁধে নাদিয়ার কাঁধে ভর করে হাঁটতে পারে। একা একা শোয়া থেকে উঠতে পারে, শুতে পারে। বাম হাতটা স্বাভাবিক হয়ে গেছে। বাম হাতে এখন কোনো সমস্যা নেই। ডান হাতের আঙ্গুলগুলো এখন আবারও মুভমেন্ট করে। বাম পাটাও অনেকটা কাজ করে এখন। শুধু ডান পাটায় আগের মতো রয়ে গেছে। তবে খুব শীঘ্রই ডান পাটাও ঠিক হতে শুরু করবে ইনশাল্লাহ।
কেবিনে ফিরে এসে বসে হুইল চেয়ারে। প্রহর উদয়কে কেবিনে রেখে বেরিয়ে যায়। আবার ডক্টর ডেকেছে ওকে। উদয় কিচেনের দিকে তাকায়। নাদিয়া দুপুরের খাবার রান্না করছে বোধহয়। হুইল চেয়ার নিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। হুইল চেয়ারের মৃদু শব্দ পেয়ে পিছনে ফিরে তাকায় নাদিয়া। ডোরের সামনে চেয়ারে বসে আছে উদয়। নাদিয়াকে তাকাতে দেখে মিষ্টি করে হাসে, প্রসারিত হয় গোলাপি ঠোঁট জোড়া। ঠোঁটের সাথে সাথে চোখ দুটো হাসে, অদ্ভুত রকমের সুন্দর দেখায় উদয়কে। হুইল চেয়ার নিয়ে ভেতরে প্রবেশ করে উদয়, গিয়ে থামে নাদিয়ার পাশে। নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওভেনে বসানো প্যানের দিকে তাকিয়ে বলে, এখানে কেন আসলেন? মশলার জারে কাশি উঠবে তো। উঠবে না। একা একা বসে থাকতে ভালো লাগে নাকি? নাদিয়া ঘাড় কাত করে তাকিয়ে বলে। আগে তো একাই থাকতেন। উদয় বাম হাতে নাদিয়ার কোমর জড়িয়ে ধরে বলে, আগে তো তুমি ছিলে না। রান্না করছি তো ছাড়ুন। করতে হবে না। খাবেন কি? কিনে খাবো। ওসব খাবার ভালো লাগে নাকি? খেতে কি বিশ্রী স্বাদ? উদয় দুষ্টু হেসে বলে, ওইসব খাবার খাওয়ার পর আমাকে 10টা চুমু খাবে, তাহলে স্বাদ পরিবর্তন হয়ে যাবে। আর তুমি অমৃতের স্বাদ পাবে। নাদিয়া সরু চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে আবার। টেস্ট করে দেখতে পারো, মন্দ লাগবে না। নিয়ে শুয়ে থাকুন। বউ ছাড়া শুয়ে থাকতে ভালো লাগে নাকি? এতকাল কিভাবে ছিলেন? যেভাবে জন্মের পর থেকে ছিলাম। নাদিয়া কথা না বাড়িয়ে নিজের কোমর থেকে উদয়ের হাত সরিয়ে দেয়। বাটি হাতে চলে যায় বেসিনের কাছে। বাটি ধুয়ে নিয়ে এসে রেখে দেয়। উদয়ের হুইল চেয়ার ঠেলে কিচেন থেকে বের করে নিয়ে বেডের সামনে এসে দাঁড়ায়। একটু আগে না থেরাপি নিয়ে আসলেন? শুয়ে থাকুন এখন। যথা কামায় রানী। উদয়ের বলার ধরন দেখে মুচকি হেসে ওঠে নাদিয়া। তারপর উদয়কে ধরে বেডে বসায়। হুইল চেয়ারে বেডের কাছ থেকে দূরে সরিয়ে রেখে দেয়, যেন উদয় নিজে থেকে চেয়ারে বসতে না পারে। তারপর উদয়ের দিকে তাকিয়ে কিচেনে চলে যায়। উদয় হুইল চেয়ারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বউটা দিন দিন চালাক হয়ে যাচ্ছে। আগে তো ভালো ছিল, আমি যা বলতাম তাই করতো। আর এখন হায় রে কপাল। রাতের খাওয়া দাওয়া শেষ হয়। কিছু সময় বসে বসে গল্প করে তিনজন। উম্মেহানি চৌধুরী আর উমর চৌধুরী এসেছিলেন ছেলেকে দেখতে। এক সপ্তাহ থেকে আবারও ফিরে গেছেন তারা। গল্প করতে করতে রাত 10টা পেরিয়ে যায়। ঘুমে উদয়ের চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। ভাইয়ের অবস্থা দেখে প্রহর ওকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হয়ে আসার জন্য। নাদিয়া বেড ঠিকঠাক করে নেয় শোয়ার জন্য। প্রহর উদয়কে ধরে বেডে এনে বসায় আবার। তারপর এগিয়ে যায় নিজের বেডের দিকে। অফিসের কিছু কাজ বাকি আছে, সেগুলোই কমপ্লিট করতে হবে এখন। যতটুকু পারে এখান থেকে অফিসের কাজ করে দেয়। নাদিয়া নিজেও বেডে উঠে চিত হয়ে শুয়ে পড়ে উদয়ের শরীর ঘেঁষে। উদয় নাদিয়ার উপর হাত পা তুলে দেয়। অর্ধেক শরীর প্রায় নাদিয়ার উপর তুলে দিয়েছে। নাদিয়ার ঘাড়ে মুখ ডুবায়। নাদিয়া উদয়ের মুখ সরিয়ে দেওয়ার চেষ্টা করে আস্তে আস্তে বলে, কি করছেন? ওইদিকে সরুন। উদয় মুখ না তুলেই বলে, কি করছে বুঝতে পারছে না? পেটে ব্যথা পাচ্ছে, তো সরুন। উদয় মুখ তুলে তাকায়। পেটে আমার কি হলো? কি হয়েছে জানেন না আপনি? উদয় উপর নিচ মাথা নাড়ায়, জানে। ঘুমান এখন। এতক্ষণ তো ঘুমে দুলে পড়েছিলেন। এই কয়েকদিন বউ নিয়ে শুলেই ঘুম পেয়েছে, আর এখন বউ নিয়ে শুলে ঘুম পালিয়েছে। এখন বসে থাকলেও ঘুম পায় বেশি, তাই শুয়েছে আর ঘুম পালিয়েছে। মস্করা পেয়েছেন? ঘুমান তাড়াতাড়ি, ভোরে তো উঠতে হবে আবার। ধমকাচ্ছ কেন? দয়া করে ঘুমান এখন। প্রহর নিজের বেড থেকে বলে, ভাবি, হ্যাঁ। জানেন বাঘ কখন বিড়াল হয়? এটা আবার কেমন প্রশ্ন? বাঘ আবার বিড়াল হবে কিভাবে? বাঘ তো বাঘই না, তো বাঘ আবার বিড়াল হয় কিভাবে ভাইয়া? হয়, আমি দেখেছি। কোথায় আর কিভাবে হয়েছে? বাঘ বিয়ের আগেও বাঘ থাকে, আবার বিয়ের পরেও বাঘ থাকে। কিন্তু বিয়ের কয়েক মাস বউ হয় বাঘিনী আর বাঘ হয় বিড়াল। উদয় এতে উঠে বলে। এই শয়তান, তুই কোনোভাবে আমাকে মেন করে বলছিস নাকি এসব? প্রহর পর্দা সরিয়ে নিজের মাথা বের করে। লাইটের ফকফকা আলোয় ঝকঝক করছে প্রহরের হাস্যোজ্জ্বল চেহারা। উদয় মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে। প্রহর দাঁত কেলিয়ে হেসে বলে, তুমি বাঘ থেকে বিড়াল হয়েছে নাকি? উদয় কিরমির করে উঠে আশেপাশে খুঁজতে শুরু করে। প্রহরকে কি দিয়ে মারবে? উঠে তো যেতে পারবে না। হাতের কাছে এসি রিমোটটা পায়, সেটাই হাতে তুলে নেয়। প্রহর পর্দার আড়ালে চলে যায় দ্রুত। এটা তোমার বাড়ি না ব্রো, আর না ওই রিমোটটা তোমার। ওইটা ভাঙা যাবে না, রাখো। নাদিয়া উদয়ের হাত থেকে রিমোটটা নিয়ে রেখে দেয়। উদয় কটমট করে বলে, তুই শুধু আমার কাছে আসিস, তারপর দেখিস কি করি তোর। এখনই আসছি, দাঁড়াও। বলেই বেড থেকে নেমে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। ভাবি, আপনি এইখানে এসে ঘুমান, আমি বুড়োর সাথে ঘুমাবো আজ। উদয় নাদিয়াকে শক্ত করে ধরে বলে। আয় তুই, লাথি দিয়ে তোর মাঝে ভেঙে দেবো, ব্যর্থ। প্রহরের পর্দার আড়ালে চলে গিয়ে বলে, আমি এখনই মাঝে ভাঙাতে চাই না, বিয়ে করার এখনো বাকি। তো কর গিয়ে বিয়ে, তো কাটকে রেখেছে নাকি কেউ? বিয়ে করলেই তো হয় না, কোনটা নাগিন আর কোনটা হরিণ সেটাও জানতে হবে। যেদিন হরিণ পাবো সেদিন বিয়ে করে নেব। এখন ঘুমাও। ছোট ভাইয়ের কথা শুনে উদয় হেসে ওঠে, সাথে নাদিয়া। ঘুমান এখন, রাত বাড়ছে কিন্তু।
বউ বুঝে না মনের দুঃখ রে এ। নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে সুর ধরে গান গেয়ে বলে। নাদিয়া উপরের দিকে উঠে উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে। উদয় তবু জোর করে মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়া উদয়ের কপালে প্রগাঢ় চুমু খায়। আর একটা কথাও না, চুপচাপ ঘুমান। উদয় নাদিয়ার বুকে মুখ গুজে চুপ হয়ে যায়। নাদিয়া ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে দুজনের শরীর টেকে নেয়। উদয় মনে মনে বলে, ভাইয়ের কথা কি ঠিক নাকি? আমি সত্যি সত্যি বিরল হয়ে গেলাম, কিন্তু আমি তো নাদিয়াকে ভয় পাই না। হসপিটালের সামনে বিশাল এরিয়া জুড়ে পেশেন্টদের হাঁটাহাঁটি করার জন্য জায়গা রাখা হয়েছে। পেশেন্ট ভেতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে এখানে চলে আসে, বিশেষ করে প্যারালাইজড পেশেন্টরা। তারা এখানে এসে হাঁটাহাঁটি করে ব্যায়াম করে। সময়ের এই ক্ষণে এসে উদয় নিজেও হাঁটছে এখানে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। শীতের আগমন ঘটেছে আরও আগে। উদয়ের বাম হাতে স্টিক, ডান পাশে ওর সাথে হেঁটে চলেছে নাদিয়া। এখন উদয় একা একাই হাঁটতে চলতে পারে, কারো সাহায্য ছাড়াই, শুধু স্টিক হলে চলে। প্রহরকে পাঠিয়েছে ফ্ল্যাট খুঁজতে। হসপিটালে আর থাকবে না, ভালো লাগছে না এখানে। আর যতদিন থাকতে হয় ফ্ল্যাটেই থাকবে। চিকিৎসা নেওয়ার জন্য শুধু হসপিটালে আসবে। উদয় হাঁটতে হাঁটতে থেমে যায়। ওর সাথে নাদিয়াও দাঁড়ায়। কি হলো? দেখো ওই বেবিটা কত কিউট। উদয়ের হাত অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয় নাদিয়া। 2 বছরের একটা বাচ্চা মেয়ে, দেখতে একদম পরীর মতন। বাবার হাত ধরে হাঁটছে। দুজনের পাশে আস্তে আস্তে হেঁটে চলেছে বাচ্চার মা। হয়তো অসুস্থ তিনি। মাশাআল্লাহ, বাবুটা অনেক সুন্দর। তোমার কেমন বেবি চাই? নাদিয়া বাচ্চাটার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায় না। এরকম বাবু লাগবে? একটা না, দুটো। আমার কিন্তু দুজন চাই। নাদিয়ার গাল লাল হয়ে ওঠে। এলোমেলো দৃষ্টি পেলে বলে, হাঁটো তো। হাঁটছে তো তখন থেকে। ছোট বাবু একসাথে হলে ভালো হবে। একটা মেয়ে একটা ছেলে। ছেলে মেয়েকে পাহারা দিতে পারবে, বড়োর দিকে কেউ তাকালে তার মুখ ভেঙে দেবে। উল্টাপাল্টা কথা না বলে হাঁটা শুরু করো। বলে উদয়ের ডান হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উদয় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নাদিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। বলতে বলতে কোথায় বললাম? উল্টাপাল্টাই তো। কপাল আমার, বিয়ে করেছে প্রায় বছর হয়ে আসলো, অথচ এখনো উপোস ভাঙতে পারলাম না। নাদিয়া বুঝতে না পেরে বলে, মানে? মানে বোঝনি? না। বাবু হবে কিভাবে? চুমু খাওয়া বাদে তো কিছু করতে পারলাম না এখনো। আফসোসের সুরে বলে কথাগুলো। উদয়ের কথা শুনে নাদিয়ার কান গরম হয়ে ওঠে। কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। গাল দুটো লাল টুকটুকে হয়ে যায়। নাদিয়ার অবস্থা দেখে উদয় বলে, কিছু করলাম না, আর এখন এই অবস্থা করলে কেমন অবস্থা হবে? বলেই ভাবুক ভঙ্গিতে আকাশের দিকে তাকায়। আমি তো ভেবেছিলাম তুমি ভদ্র সভ্য ছেলে। এখন কি বুঝলে? খুবই অসভ্য আর নির্লজ্জ। তুমি আমাকে চেনো? না, চেনার কি হয়েছে? এতদিন ধরে একসাথে আছি, অবশ্যই চিনি। উদয় নাদিয়ার কানের কাছে মুখে গিয়ে নেয়। আস্তে আস্তে বলে, তুমি আমাকে এখনো চেনো নি বউ। আমি এর থেকে হাজার গুণ বেশি নির্লজ্জ। যেদিন নির্লজ্জ হব সেদিন বুঝতে পারবে তোমার হাজবেন্ড ঠিক কতটা নির্লজ্জ। এখনও তো নিজের আসল রূপ ঢেকে রেখেছি খরিশের আবরণে। যেদিন উন্মুক্ত করব সেদিন বুঝবে উদয় চৌধুরী আসলে কতটা অসভ্য, অভদ্র আর নির্লজ্জ হতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথা শেষ হতে নাদিয়ার মুখের উপর ফু দিয়ে সুন্দর করে হাসে। নাদিয়ার গাল টেনে বলে, আমার মিষ্টি বউ ইচ্ছিত করে খেয়ে ফেলে। নাদিয়া আশেপাশে তাকায়, কেউ ওদের দিকে তাকিয়ে আছে কিনা দেখার জন্য। কেউ দেখবে না বউ, সকলে নিজেদের কাজে ব্যস্ত। ছাড়ো। বলে নিজের গাল থেকে উদয়ের হাত সরিয়ে দেয়। বিড়বিড় করে বলে, আল্লাহ, এতটা নির্লজ্জ কেন এলো? বিড়বিড় করে বললেও উদয় শুনতে পেয়ে যায়। বললাম না এর থেকে বেশি নির্লজ্জ আমি। লজ্জা সরম বলতে কিছু নেই আমার মধ্যে বউ। আর বিয়ের পর এমনিতে ছেলেদের লজ্জা সরম থাকতে নেই, থাকলে ভাবা হবে কিভাবে? নাদিয়া অন্যদিকে তাকিয়ে থাকে। উদয় আবার মুখ এগিয়ে নেয় নাদিয়ার কানের কাছে। সমস্যা নেই, তোমাকে নির্লজ্জ বানিয়ে দেব, তখন তোমারও লজ্জা করবে না। অসভ্য পুরুষ। সে আমি আগে থেকেই। মাঝখানে একটা ভালো ছিলাম, কিন্তু তুমি এসে আবার আগের চেয়ে বেশি অসভ্য বানিয়ে দিয়েছ। কেন? বিয়ের পর বউয়ের ছোঁয়া পেয়ে ছেলেটা একদম নির্লজ্জ অসভ্য হয়েছে। সেই হিসেবে আমি এখনো যথেষ্ট সভ্য আছি। নাদিয়া উদয়কে রেখে এগিয়ে যায় সামনের দিকে। পেছন থেকে উদয় ডাকতে ডাকতে এগিয়ে যায়। আরে মায়েরানি, দাঁড়াও, আমি কি অত দ্রুত হাঁটতে পারি নাকি? ধরো আমাকে। চৌধুরী বাড়ি জুড়ে খুশির আমেজ বিরাজ করছে। আর 13 মাস পর বাড়ির ছেলের বউ ফিরে আসছে বাড়িতে। আত্মীয় স্বজনও এসেছে। চৌধুরী বাড়ি আজ মানুষজনে পরিপূর্ণ। অনেকেই এয়ারপোর্টে গেছে 3 জনকে নিয়ে আসার জন্য। সময় গড়ায় দুটো কার প্রবেশ করে গেটের ভেতরে। প্রহর কার থেকে নেমেই লাফাতে লাফাতে বাড়ির ভেতরে প্রবেশ করে। এত বড় দামড়া ছেলেকে এভাবে লাফাতে দেখে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো সকলেই। উম্মেহানি চৌধুরী বলেন, এত বড় ছেলে হয়ে এভাবে লাফাচ্ছিস কেন বাচ্চাদের মতন?
একটু পর তোমরাও লাফাবে মোমো। তোর মতো পাগল না আমরা। পাশ থেকে কথাগুলো বলে উষা। পাগল না ছাগল সেটা একটু পরেই দেখতে পারবে। ছোটরা সবাই হো হো করে হেসে ওঠে। সবাই গেটের দিকে তাকায়। বাম হাতের স্টিক আর ডান হাতের মুঠোয় নাদিয়ার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে উদয়। মুখে আগে সে চিরচেনা হাসি বিদ্যমান। উদয়ের স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো শুকনো নেই। 3 বছর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। ছেলের এত পরিবর্তন দেখে উম্মেহানি চৌধুরী চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি, আর ঠোঁটে হাসি বিদ্যমান রয়েছে। নাদিয়ার মুখ দেখা যাচ্ছে না, নিকাবের আড়ালে ঢাকা পড়েছে। আস্তে আস্তে বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। সবাই শুধু হা করে তাকিয়ে উদয়কে দেখছে। এতটা পরিবর্তন হবে ভাবেনি কেউ। উদয়, নাদিয়া, প্রহর সোফায় বসে। লম্বা জার্নিতে 3 জন ভীষণ ক্লান্ত। যারা যারা এয়ারপোর্টে গিয়েছিল তারাও সোফায় বসে পড়ে। 3 জনকে ঘেরাও করে দাঁড়ায় বাকি সবাই। 13 মাস পর 3 জন বাড়ি ফিরল। সকলের মনে হচ্ছে 13 বছর পর বাড়ি ফিরেছে। গম্ভীর উদয়ের চোখে মুখে আগের সেই চিরচেনা প্রাণখোলা হাসি। সকলের সাথে হাসি মুখে কথা বলছে। সকলের ভালো মন্দর খোঁজ খবর নেয়। কুশল বিনিময় শেষ হয়। প্রহর ভাই ভাবির দিকে তাকিয়ে আবার সকলের দিকে তাকায়। তারপর আবারও উদয়ের দিকে তাকায়। চোখে চোখে ইশারা করে কথা বলে 2 ভাই। প্রহর গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তারপর ডান হাত উঁচু করে মুঠো করে ধরে মুখের সামনে মাইক্রোফোনের মতো করে। গাইজ, তোমাদের সকলের জন্য একটা ধামাকাদার সারপ্রাইজ আছে। সবাই কপাল ভ্রু কুঁচকে নেয়। কিসের সারপ্রাইজ, তা আবার ধামাকাদার? উষা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে। কি সারপ্রাইজ ভাইয়া? বলছি তো, দাঁড়া একটু। দাঁড়িয়েই তো আছি। আমি যা বলছিলাম, আপনাদের সকলের জন্য জার্মানি থেকে গিফট নিয়ে এসেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন গিফটটা আপনারা হাতে পাবেন না। গিফট পাওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে দীর্ঘদিন। সারপ্রাইজটা বলে দেই, গিফট পরে নেবেন। প্রহরের কথা শুনে ছোট বড় সকলের কপালে ভাঁজ পড়ে কয়েকটা করে। ওর সব কথা সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। কি গিফট, কি সারপ্রাইজ বলবি তো? দাঁড়াও না মোমো, আমার কথা শেষ তো করতে দেবে। বুড়ো চেয়েছিল গিফটটা নিজের হাতে করে নিয়ে এসে তোমাদের সকলের হাতে দেবে, সেই জন্য এখনও দেশে আসতে চায়নি। কিন্তু আমার অত দেরি সহ্য হয়নি, তাই জোর করে ধরে নিয়ে চলে এসেছি। কি বলতে চাইছি ভালো করে বল, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। এত অধৈর্য কেন তোমরা? কথা শেষ করতেও দাও না। যা বলছিলাম, তখন বললাম না আমি নাচতে নাচতে লাফাতে লাফাতে কেন আসছিলাম। এখন তোমরাও নাচবে আর লাফাবে। কেন? আবার মাঝখানে কথা বলে। আমরা বাড়ি থেকে জার্মানি গিয়েছিলাম 3 জন, কিন্তু বুড়ো 4 জন হয়ে ফিরতে চাইছিল। কিন্তু আমি বললাম 3 জন এসেছি, 3 জনই ফিরবো। আরেকজন কোথায় পাবে? প্রহর রেগে তাকায় উষার দিকে। উষা শুকনো ঢোক গিলে মুখ বন্ধ করে নেয়, আর কথা বলে না। কি গিফট সারপ্রাইজের কথা বলছিস, ক্লিয়ার করে বল না। 2 মিনিটের কথা 10 মিনিটে বলতে পারছিস না? কিভাবে বলবো ড্যাড? আমার কথা শেষ হবার আগেই তো তোমাদের মুখ খুলছে। পাশের সোফায় বসে থাকা প্রহরের ফুফাতো ভাই বলে। ব্রো কি তোকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসতে চাইছিল নাকি? তারপর 3 জন থেকে 4 জন হয়ে দেশে ফিরতি, মেয়ে পছন্দ করে রেখেছিস। এই খুশিতে তুই এভাবে নাচতেছিলি, আবার বাদরের মতো লাফাচ্ছিলিও। মেয়েটা বাংলাদেশের নাকি জার্মানির? দেখতে কেমন রে? পরপর 3 জনের প্রশ্নে বিরক্ত হয় প্রহর। ওর কথা শেষ করতে না দিয়ে নিজেরাই বকবক করে যাচ্ছে তখন থেকে। উম্মেহানি চৌধুরী মলিন মুখে বলেন। তুই নিজে নিজে মেয়ে পছন্দ করে নিলি, আমাদের একবারও বললি না? বাংলাদেশে মেয়ের অভাব পড়েছে নাকি যে জার্মানি থেকে বউ নিয়ে আসতে হবে? আর আমার 14 গোষ্ঠী ছাড়া আমি বিয়ে করব নাকি? আর তোদের মগজ কোথায়? মাথার খাফুরিটা খুলে এখানে রাখতো দেখি, ভেতরে কিছু আছে কি না। প্রহরের দাঁত চেপে বলা কথাগুলো শুনে কেউ আর কিছু বলে না। নাদিয়া মিটিমিটি হাসে। প্রহর বড় ভাইয়ের দিকে তাকায়। তোমার কথা শুনলেই ভালো হতো ব্রো। 5 মাস পর সারপ্রাইজ প্লাস গিফটটা নিয়ে এসে এদের মুখের উপর ছুঁড়ে মারলেই ভালো হতো। উদয় সজরে ভাইয়ের মাথায় চাটি মেরে বলে। শয়তান ছুঁড়ে ফেলে মারতে চেয়েছিস নাকি? আর একবার এরকম কিছু বললে তোকে আমি খুন করে ফেলবো, বড় রাখলাম। প্রহর মাথায় হাত বুলাতে বুলাতে বলে। সরি ব্রো, মাথা গরম হয়ে গেছিল এদের উল্টাপাল্টা কথা শুনে, তাই ভুলভাল বলে ফেলেছি। ছুরি তো এদের ফেলা উচিত, কথার মাঝখানে শুধু কথা বলে, মাথা গরম করিয়ে দেয়। বলবি তো নাকি? প্রহর জোরে শ্বাস টেনে নেয়, ঠোঁটে হাসি ফুটিয়ে জোরে জোরে সুর ধরে বলে। আমি চাচ্ছু হব। প্রহরের কথা শুনে কিছু সময় সবাই চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। উমর চৌধুরী বলেন। চৌধুরী কি বলবি? শুনতে পাওনি? আবার বল। চাচ্ছু হব আমি, দাদা হবে তুমি, আর বাবা হবে আমার ব্রো। আবার
যেন নীরবতা নেমে আসে, সকলের দৃষ্টি নাদিয়া, উদয় আর প্রহরের দিকে। ফ্ল্যাশব্যাক। দুপুরের খাবার খেতে বসেছে তিনজন। নাদিয়া, উদয় আর প্রহরের প্লেটে খাবার দিয়ে নিজেও প্লেটে নেয়। অর্ধেক খাবার খাওয়ার পর নাদিয়ার পেট মুচড়ে গা গুলিয়ে আসে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে বেসিনের কাছে যাওয়ার আগে বমি করে ফ্লোর ভাসিয়ে দেয়। নাদিয়াকে এভাবে চেয়ার থেকে উঠতে আবার বমি করতে দেখে দুই ভাই খাওয়া বন্ধ করে দ্রুত চেয়ার ছেড়ে নাদিয়ার কাছে আসে। যা খেয়েছে তার ডবল বেরিয়ে গেছে পেট থেকে। বমি করতে করতে নিচে বসে পড়েছে নাদিয়া। উদয় নাদিয়াকে ধরে উতলা হয়ে বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। নাদিয়া কথা বলতে পারে না, বমি করেই যাচ্ছে। পেটের নাড়ি বুড়ি উল্টে বেরিয়ে আসতে চাইছে যেন। প্রহর টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে নাদিয়ার পাশে এসে দাঁড়ায়। পেটের সবকিছু বেরিয়ে যাওয়ার পর নাদিয়ার বমি বন্ধ হয়। প্রহর পানির গ্লাস এগিয়ে দেয়। নাদিয়া কুলি করে কয়েক ঢোক পানি খায়। শরীরের সব শক্তি যেন বমির সাথে বেরিয়ে গেছে। একটু সময়ের মধ্যে শরীর নেতিয়ে পড়েছে, মাথা ঘুরছে, চোখও ঝাপসা হয়ে আসছে। নাদিয়া, কি হচ্ছে তোমার? জানি না, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে অনেক খারাপ লাগছে? একটু। উদয় প্রহরের দিকে তাকায়। ওকে ধরে রুমে নিয়ে যা। প্রহর কিছু বলার আগে নাদিয়া বলে, ঠিক আছি আমি, তোমরা দুজন খাবার শেষ করো, আমি ফ্লোর পরিষ্কার করে দিচ্ছি। তোমার করতে হবে না, আমি করে দেবো পরিষ্কার। তুমি রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। প্রভু, ধর ওকে। প্রহর ধরার আগে নাদিয়া নিজেই উঠে দাঁড়ায়। মাথা ভন ভন করে ঘুরছে। পাশে চেয়ার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু পর আবারও চোখ খুলে তাকায়। দুই ভাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখে মুখে চিন্তার ছাপ। উদয় এখনো ফ্লোরে বসে আছে, দুই পায়ে ভর করে। প্রহর পাশে দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া চেয়ার ছেড়ে বালতি আর বেলচা নিয়ে আসার জন্য পা বাড়ায়। প্রহর বাধা দিয়ে বলে, ওদিকে কোথায় যাচ্ছেন? ফ্লোর পরিষ্কার করতে হবে তো। আমি করে দেব, আপনি বসুন চেয়ারে। বলেই নাদিয়ার হাত ধরে টেনে চেয়ারে বসে। উদয় নিজেও নিচ থেকে উঠে চেয়ারে বসে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি হলো? ফুড পয়জনিং নাকি গ্যাসের সমস্যা? এইভাবে হঠাৎ বমি করে কেন? প্রহর ভাবির মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েকদিন ধরেই খেয়াল করেছে নাদিয়া চোখে মুখের পরিবর্তন। জিজ্ঞাসাও করেছিল কি হয়েছে। উত্তরে নাদিয়া বলেছিল কিছু হয়নি। প্রহর ভেবেছিল ফ্ল্যাটের সব কাজ একা একা করে, তাই হয়তো এমন দেখা যায়। কিন্তু এখন যেভাবে বমি করলো তাতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। প্রহর নাদিয়াকে উঠতে না দিয়ে নিজেই ওর বমি পরিষ্কার করে। উদয় তাকিয়ে তাকিয়ে ছোট ভাইকে দেখে যায়। কয়েক মিনিটে ফ্লোর চকচকা ঝকঝকা করে দেয়। প্রহর জোর করে নাদিয়াকে রুমে পাঠিয়ে দেয় একটু বিশ্রাম নেওয়ার জন্য। খাবার না হয় একটু পরেই খাবে আবার। নাদিয়া চলে যেতেই তাকায় ভাইয়ের মুখের দিকে। চিন্তিত নয়নে তাকিয়ে আছে নাদিয়ার যাওয়ার পানে। ওর ভাইয়ের রাতের ঘুম হারাম হলো আজকে। হাত ধুয়ে এসে চেয়ার টেনে বসে উদয়ের মুখোমুখি হয়ে ইতস্তত করে বলে, ব্রো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মাইন্ড করবে না তো? তোর কোনো কথায় কোনোদিন মাইন্ড করেছি? বল, কি বলবি? প্রহর জিজ্ঞাসা করতে যেও জড়তায় আটকে যায়। কিভাবে জিজ্ঞাসা করে? টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু টাইপ করে ভাইয়ের মুখের সামনে ধরে ফোন। উদয় মনোযোগ দিয়ে পড়ে নেয় লেখাগুলো। তারপর তাকায় ভাইয়ের মুখের দিকে। প্রহর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে। উদয় মাথা দুলিয়ে হ্যাঁ বলে। প্রহর চুপচাপ কিছু সময় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে উঠে। তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে ভাইকে বলে, ভাবিকে বলো তৈরি হতে, হসপিটালে নিয়ে যাব। উদয় নিজেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে স্টিকটা নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। এখন সমান জায়গায় এই স্টিক ছাড়াই হাঁটতে পারে বেশ কয়েক কদম করে। রুমে এসে দেখে নাদিয়া শুয়ে আছে। এগিয়ে গিয়ে বসে নাদিয়া শিওরে। উদয়ের আগমন টের পেয়ে চোখ খুলে ওর দিকে ফিরে তাকায় নাদিয়া। একটু সময়ের মধ্যে চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে মেয়েটার। হাত বাড়িয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর গালে হাত রেখে বলে, এখনো মাথা ঘুরছে? কমেছে অনেক। হাঁটতে পারবে? কিছু লাগবে তোমার? বলেই উঠে বসে নাদিয়া। বেড থেকে নামার জন্য উদ্যত হতে উদয় ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রহর তোমাকে হসপিটালে নিয়ে যাবে, ডক্টর দেখে আসো। এখন হসপিটালে কেন যেতে হবে? বেশি কিছু তো হয়নি, আর একটু সময়ের মধ্যে ঠিক হয়ে যাব। ঠিক হওয়ার না হও, ডক্টর দেখাতে হবে। কয়েকদিন ধরেই তোমার চোখ মুখে পরিবর্তন হয়েছে অনেক। জিজ্ঞেস করলে তো পারো না। শুধু এক কথা, কিছু হয়নি। সত্যি তো কিছু হয়নি? সত্যি কিছু হয়নি? উদয় শান্ত স্বরে বলা শেষ বাক্যগুলো শুনে নাদিয়া মিনমিন করে বলে, কয়েকদিন ধরেই খুব একটা ভালো লাগছে না, একটু একটু মাথা ঘুরায়, খেতেও ইচ্ছে করছে না। খেতে বসলেই পেট মুচড়ে ধরে আমার। আমি যে এতবার করে জিজ্ঞেস করলাম, বলনি কেন? তুমি টেনশন করবে সেজন্য। এখন কি আমার টেনশন হচ্ছে না? তোমাকে ওভাবেই বমি করতে দেখে আমার জানের পানে শুকিয়ে গিয়েছিল। কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? এরপর থেকে কিছু হলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে। এখন যাও, দ্রুত তৈরি হয় নাও। তোর তৈরি হয়ে গেছে বোধহয়। তুমিও যাবে?
না, যাও, তৈরি হয় নাও। নাদিয়া বেড থেকে নামতে গিয়েও নামে না, 2 হাতে জড়িয়ে ধরে উদয়কে, বুকে মাথা ঠেকিয়ে মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। একা একা থাকবে তুমি? চলো আমাদের সাথে। উদয় নিজেও এক হাতে জড়িয়ে নেয় নাদিয়াকে, কপালে গভীর চুমু খেয়ে বলে, সমস্যা নেই, তুমি ঘুরে আসো। আমি একা থাকতে পারবো। অল্প সময়েরই তো ব্যাপার। যাও, রেডি হয়ে নাও, প্রহর চলে আসবে। তোমার একা একা ভালো লাগবে? কিছু দরকার হলে আগামীকাল না হয় তোমাদের সাথেই যাব। বেশি সময় তো লাগবে না, মাত্র 1.5-2 ঘন্টা। কিছু লাগবে না আমার। উদয় জোরাজুরিতে নাদিয়া তৈরি হতে যায়। উদয় তলিয়ে ভাবে নাদিয়ার হঠাৎ অসুস্থ হওয়ার কারণ ফুড পয়জনিং হলে ওদের দুজনারই হতো, কারণ 3জন একই খাবার খায়। আর গ্যাসের সমস্যা হলেও পেট ব্যথা করতো, বুক জ্বালা করতো, সেরকম তো কিছু হয়নি। পেট মোচড়াচ্ছে, গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, এগুলো কিসের লক্ষণ? গভীরভাবে ভাবতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। প্রহর এই জন্য কি জিজ্ঞাসা করেছিল? বইয়ের টেনশনে তো ভুলেই গিয়েছিল এই কথা। এরকম কিছু মাথাতেই আসেনি। টেনশনে আপনা আপনি উষ্ঠদয় প্রসারিত হয়, চোখে মুখে খুশির ঝিলিক বয়ে যায়। ওর ভাবনা যদি সত্যি হয় তাহলে আজও সবচেয়ে আনন্দের দিন হবে। হসপিটালে এসে পৌঁছায় নাদিয়া আর প্রহর। ফ্ল্যাট হসপিটাল থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের পথ। নাদিয়াকে কিছু বলতে না দিয়ে প্রহর নিজেই বলে সব। টেস্ট করার জন্য নাদিয়াকে ভেতরে নিয়ে যায়। প্রহর বাইরে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে আবার উদয়ের কল আসে। রিসিভ করতে কথা বলতে শুরু করে ভাইয়ের সাথে। প্রহর অবসর সময়ে বসে বসে নাদিয়াকে ইংরেজিতে কথা বলা শেখায়। কখনো যদি কোনো সমস্যায় পড়ে আর ওরা 2 ভাই যদি কাছে না থাকে তাহলে যেন নিজেই সমস্যার সমাধান করতে পারে। তাই বেশি না হোক টুকটাক কথা বলতে পারলেই অনেক। এই কয়েক মাসে নাদিয়াও অনেক ইংরেজি আয়ত্ত করে নিয়েছে। ইংরেজিতে সাধারণ কথোপকথনে কোনো সমস্যাই হয় না এখন। ইংরেজিতে কথা বলতেও পারে, বুঝতেও পারে। সময় গড়ায় টেস্টের রিপোর্ট বের হয়। প্রহর আর নাদিয়াকে ডক্টরের চেম্বারে ডাকা হয়। ডক্টর প্রথমে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা জিজ্ঞেস করে। প্রহর জানায় নাদিয়ার বড় ভাইয়ের ওয়াইফ, ভাইয়া অসুস্থ, তাই ও নিয়ে এসেছে। ডক্টর রিপোর্ট এগিয়ে দেয় প্রহরের হাতে। রিপোর্ট দেখে প্রহরের চোখ দুটো আরো চকচক করে ওঠে। দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি হয়েছে, যেন প্রত্যাশিত কিছু পেয়ে গেছে। সবশেষে নাদিয়াকে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। নাদিয়া লজ্জায় আর মুখ উঁচু করছে না, কোনো কথাও বলছে না। উদয়ের টেনশন, কবে সুস্থ হবে, কবে দেশে ফিরে যাবে, এই সব কিছুর মাঝে এমনভাবে তলিয়ে গিয়েছিল যে ওর খেয়ালই নেই পরপর 2 মাস পিরিয়ড মিস হয়ে গেছে। 2 ভাই ঠিকই বুঝতে পেরে গেছে, শুধু ও নিজেই বুঝতে পারেনি। নিজের বোকামির কথা মনে করে আরো বেশি লজ্জায় নুয়ে যায়। প্রহর একটা বেকারি শপ থেকে মিষ্টি কিনে নেয়, তারপর হেঁটে হেঁটে আগায় ফ্ল্যাটের দিকে। এই অল্প পথের জন্য আর কার ভাড়া করবে কি? বেকারি শপের কাছে আসতে আসতেই অর্ধেকের বেশি পথ চলে এসেছে। উদয় ফ্ল্যাটের ভেতর পায়চারি করছে, টেনশন হচ্ছে ভীষণ। রেজাল্ট কি আসলো, পজিটিভ নাকি নেগেটিভ, নাকি অন্য কিছু হয়েছে নাদিয়ার? কখন থেকে প্রহরের ফোনে কল করছে কিন্তু শয়তান ছেলেটা কল রিসিভ করছে না। ইচ্ছে তো করছে গিয়ে ওর মাথা পাঠিয়ে দিয়ে আসতে। সাথে গেলে ভালো ছিল, শুধু শুধু গেল না। এখন টেনশনে পাগল হচ্ছে এখানে। নাদিয়াও ফোনটা নিয়ে যায়নি, হেঁটে এগিয়ে গিয়ে সোফায় বসে আবার কল করে প্রহরের নাম্বারে, কিন্তু বদ ছেলে রিসিভ করে না এবারেও। আজকে শুধু আয় তোর খবর আছে। 2 মিনিট যেতেই ডোর খোলার শব্দ হয়। ডোরের দিকে তাকিয়ে দেখে চলে এসেছে দুজন। প্রহরের এক হাতে রিপোর্ট, অন্য হাতে একটা প্যাকেট, ঠোঁটে হাসি বিদ্যমান। উদয় বসা থেকে উঠে দাঁড়ায়। প্রহর 2 হাত প্রসারিত করে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। নাদিয়া ডোর লক করে সোজা রুমে চলে যায়। কংগ্রাচুলেশন ব্রো। উদয় হয়তো আন্দাজ করতে পারলো পুরো ঘটনা, তবুও বলে, কিসের জন্য? আর নাদের কি হয়েছে? কখন থেকে কল করছে, রিসিভ করছিস না কেন? প্রহর উদয়কে ছেড়ে দেয়। হাতে থাকা রিপোর্ট এগিয়ে দেয় ভাইয়ের দিকে। রিপোর্ট খুলে দেখতেই উদয়ের চোখে মুখেও হাসি ফুটে ওঠে। স্পষ্ট লেখা আছে রেজাল্ট পজিটিভ। প্রহর প্যাকেটের ভেতর থেকে এক টুকরো মিষ্টি বের করে উদয়ের মুখে পুড়ে দেয়, তারপর আবারও জড়িয়ে ধরে বলে, ব্রো, কি আনন্দ হচ্ছে যে আমার, কিভাবে বোঝাবো তোমাকে। খুশিতে নাচতে ইচ্ছা করছে আমার, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না ব্রো। ওহো, বাড়িতেও তো জানাতে হবে। দাঁড়াও, আগে বাড়িতে কল করে সবাইকে খুশির খবরটা দিয়ে দেই। বলে উদয়কে ছেড়ে পকেট থেকে ফোন বের করে। উদয় থাবা দিয়ে ফোন নিজের হাতে নিয়ে নেয়। বাড়িতে বলবি না। কেন? যতদিন বাড়িতে না যাচ্ছে ততদিন কাউকে বলবি না। বাড়ি ফেরার আগে অবধি শুধু আমরা 3 জনে জানবো। বাড়ি ফিরে সবাইকে একদম চমকে দেব। উদয়ের এই প্ল্যান প্রহরের পছন্দ হয়। সবাই যখন জানতে পারবে তখন সকলের রিয়াকশন কেমন হবে তার সামনে থেকে দেখতে পারবে। উদয় নিজেও ভাইয়ের মুখে মিষ্টি পুড়ে দেয়। আরেকটা মিষ্টি হাতে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। বউটা লজ্জায় পালিয়ে গেছে মুখ লুকিয়ে। উদয় রুমে এসে দেখে নাদিয়া বোরখা হিজাব খুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে ওয়াশরুম থেকে। উদয়কে দেখতে লজ্জায় চোখ নামিয়ে নেয় নাদিয়া। উদয় এগিয়ে গিয়ে দাঁড়ায় নাদিয়ার সামনে, হাত দিয়ে নাদিয়ার লজ্জারাঙা মুখটা উঁচু করে ধরে। ডান হাতের মিষ্টি এগিয়ে ধরে নাদিয়ার মুখের সামনে। নাদিয়া মিষ্টি মুখে নিয়ে উদয়কেও খাইয়ে দেয়।
উদয় শক্ত করে জড়িয়ে ধরে নাদিয়াকে। ওর আনন্দ কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না, তাই জড়িয়ে ধরে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া প্রেগনেন্ট জানার পর থেকে ফ্ল্যাটের সব কাজ প্রহর নিজে করে, শুধু রান্নাটা নাদিয়া করে। প্রহর রান্না করতে পারে না, তাই নাদিয়া প্রহরকে কোনো কাজ করতে না দিলে প্রহর উল্টো নাদিয়াকে ধমকে কাজ থেকে 10 হাত দূরে সরিয়ে দেয়। রান্না করা আর নিজের খেয়াল রাখা ছাড়া কোনো কাজ নেই নাদিয়ার। উদয়ের কাজও করতে হয় না খুব একটা, উদয় এখন নিজের কাজ নিজেই করতে পারে। মেড রাখতে চেয়েছিল প্রথম থেকে, তবে নাদিয়া রাখতে দেয়নি। এই ছোট ফ্ল্যাটের জন্য আবার কি মেড রাখবে? রান্নাটা তো নাদিয়া নিজেই করে। আর ফ্ল্যাট পরিষ্কার করা সেটাও জুলুমের কাজ না, 10 মিনিট লাগে না ফ্ল্যাট পরিষ্কার করতে, তাই আর রাখা হয়নি। আর এখন কি করবে? আর হয়তো 2-3 মাস থাকবে, তাই রান্নার দায়িত্ব নাদিয়ার, বাকি কাজ প্রহরের। এমনিতে রান্না বাদে ঘরের বাকি সব কাজ প্রহর করতে পারে, তাই ওর সমস্যা হয় না। রাতে খাবার খেয়ে রুমে ফিরে আসে উদয় আর নাদিয়া। নাদিয়ার প্রেগন্যান্সি 4 মাস চলছে, খাওয়া দাওয়ার প্রতি ভীষণ অনীহা, খেতেই চায় না। কিন্তু উদয় জোরাজোরিতে না খেয়ে থাকতেও পারে না, ইচ্ছে না করলে জোর করেই খেতে হয়। 13 মাস আগে রেখে যাওয়া রুমটা এখনো আগের মতোই রয়েছে, একটুও পরিবর্তন হয়নি। তবে ওদের দুজনের মধ্যে পরিবর্তন এসেছে বিশাল। হাঁটতে চলতে না পারা উদয় এখন একাই হাঁটতে চলতে পারে, নিজের সব কাজ নিজেই করে। উঁচু নিচু জায়গায় হাঁটতে চলতে স্টিক প্রয়োজন হয়, একটু বেশি হাঁটলেও স্টিক প্রয়োজন হয়। তবে আশা করা যায় কয়েক মাসের মধ্যে স্টিক ছাড়াই সবকিছু করতে পারবে। নাদিয়ার পেট কিছুটা উঁচু হয়েছে, শরীরেও পরিবর্তন ঘটেছে অনেক। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য, শোয়ার জন্য উদয় বেড ঠিক করে নেয়। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া, বেডের দিকে তাকাতেই দেখে উদয় বেড ঠিক করে ওর অপেক্ষায় বসে আছে। যে কাজগুলো আগে নাদিয়া করতো উদয়ের জন্য, সেই সব কাজ এখন উদয় করে নাদিয়ার জন্য। শোয়ার জন্য বেড ঠিক করা, সকালে ঘুম থেকে ওঠার পর বেড গুছিয়ে রাখা, ঘুমের মধ্যে মাঝে মাঝে নাদিয়ার পায়ের রগে টান লাগে, সেই জন্য শোয়ার আগে রোজ নাদিয়ার পা ম্যাসেজ করে দেয়। মাঝে মধ্যে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয়, তেল দিয়ে দেয়। নাদিয়া খাওয়া দাওয়ার প্রতি পুরো নজর রাখে, প্রায় সময় খাইয়ে দেয়। নাদিয়াও এখনো প্রায় সময় উদয়কে খাইয়ে দেয়। উদয়ের ডান পাটা এখনো ম্যাসেজ করতে হয় দিনে 2 বার। নাদিয়া চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়, তারপর এগিয়ে আসে বেডের কাছে। পা সোজা করে উঠে বসো। কোনো না শুনবো না, সোজা হয়ে উঠে বসো। নাদিয়া জানে এই জেদি লোক নিজের কথা থেকে নড়চড় হবে না, যা বলবে তা করবে। তাই বেডে উঠে বসে 2 পা সোজা করে উদয় নাদিয়ার প্লাজো উপরের দিকে তুলে নিয়ে মেসেজ করতে শুরু করে। নাদিয়া তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে, আর উদয় তাকিয়ে থাকে নাদিয়ার ধবধবে ফর্সা পায়ের দিকে। উদয় যখন মেসেজ করে দেয় তখন নাদিয়ার পা দুটো লাল হয়ে যায়, যেন টোকা দিতে রক্ত বেরিয়ে আসবে, চামড়া ফেটে। 1.5 মাস ধরে প্রায় রাতে নাদিয়ার পায়ের রগে টান লাগে। বিষয়টা ডক্টরকে জানালে সে জানায় প্রেগনেন্সির সময় প্রায় মেয়ের এমন হয়। মেসেজ করলে নিয়ন্ত্রণে থাকবে, বিশেষের সাথে পুষ্টিকর খাবার খেতে হবে। তারপর থেকেই রোজ রাতে উদয় নাদিয়ার পা মেসেজ করে দেয়। নাদিয়ার পা মেসেজ হয়ে গেলে নাদিয়া উদয়ের পা মেসেজ করে দেয়। দুজনের এই পাল্টাপাল্টি মেসেজে দুজনাই হাসে। দুজনের কি ভাগ্য, একে অপরের পা মেসেজ করে দেয়। লাইট অফ করে শুয়ে পড়ে দুজনই। নাদিয়ার বুকে মুখ গুজে দেয় উদয়, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। নাদিয়া উদয়ের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও চোখ বন্ধ করে নেয়। নাদিয়ার প্রেগনেন্সির কথা জানার পর বাড়ির সবাই কিছু সময় চুপচাপ থেকে একটু পরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কেউ স্বপ্নেও ভাবেনি এমন সংবাদ পাবে। একসাথে দুটো খুশির সংবাদে আনন্দে 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে উম্মেহানি চৌধুরী। চৌধুরী বাড়ির পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে, তার ছেলে বাবা হবে, তার নাতি নাতনি আসতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? যেই আশা তারা ছেড়েই দিয়েছিল সেই আশা আজ পূরণ হয়েছে। উমর চৌধুরী ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। ছেলেকে হাসতে দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তার প্রথম সন্তান, তার প্রথম ছেলেকে কত আদর যত্নে বড় করেছিলেন। ছেলে সবকিছুতেই সবসময় প্রশ্রয় দিয়েছেন। ছেলে যা বলেছে তাই করেছে। ছেলে যে মেয়েকে পছন্দ করলো তার সাথে বিয়ে ঠিক করলো, কিন্তু ছেলেটার জীবন প্রায় ধ্বংস করে দিয়ে চলে গেল। তারপর থেকে তার আদরে ছেলেটা আর হাসেনি। বাড়ির কারোর সাথে কথা বলতো না, নিজের কাছে কাউকে ঘেঁষতে দিত না। কেউ ওর কাছে গেলে চিৎকার করে উঠতো, অল্পতে রেগে যেত। কেমন বদমেজাজি, একরোখা জেদি, কিটকিটে মেজাজের হয়ে গিয়েছিল। সবসময় একা একা থাকতো। প্রয়োজন ছাড়া ছোট ভাইটাকেও নিজের কাছে যেতে দিতে চাইতো না। বিয়ের কথা বললেই রাগারাগি করে খাওয়া বন্ধ করে দিত। একটা সময় পর মায়ের কথা রাখতে মায়ের জেদের কাছে হার মেনে নাদিয়াকে নিজের জীবনে নিয়ে আসলো। তারপর থেকে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হলো। পরিবর্তন হতে হতে আজ এই অবধি। আজ সে নাদিয়ার কাছে ভীষণ কৃতজ্ঞ। মেয়েটাকে তার প্রথম একটুও ভালো লাগেনি, কিন্তু আস্তে আস্তে মন পরিবর্তন হয়েছে। নাদিয়াকে ভালো লাগতে শুরু করে, একটা সময় পর ভালোবাসতে শুরু করেন। আজ সে নাদিয়াকে নিজের 2 ছেলের মতোই ভালোবাসেন, নিজের মেয়ে মনে করেন। নাদিয়া উদয় জীবনে না আসলে উদয়ের এই পরিবর্তন বোধহয় কোনোদিনও হতো না। হয়তো উদয় সুস্থ হয়ে উঠতো, তবে একদম এরকম একটা লাইফ কি পেত? ছেলের মুখে এই হাসি কি আবারও দেখতে পেতেন? ছেলেটা কি সকলের সাথে এভাবে কথা বলতো? হয়তো এরকম কিছুই হতো না।
বাড়িতে মিষ্টি ছিল, সেই মিষ্টি এনে সকলকে মিষ্টি মুখ করায় উষা। উম্মেহানি চৌধুরী নাদিয়ার পাশে এসে বসেন, মেয়েটাকে মন ভরে আদর করেন, জড়িয়ে ধরেন বুকের মাঝে। মাহারা মেয়েটা কোনোদিনও মায়ের ভালোবাসা পায়নি, শাশুড়ি মায়ের ভালোবাসা পেতেই চোখ দুটো ছলছল করে ওঠে বরাবরের মতো। বাবার ভালোবাসা পায়নি কোনোদিনও, কিন্তু এখন ওর শ্বশুর বাবা ওকে মা বলে ডাকেন, অনেক ভালোবাসেন। ভাইয়ের ভালোবাসা তো দূরে থাক, ছোট ভাইয়ের হাতে প্রায় সময় মার খেতে হয়েছে, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে প্রহরের কাছে অনেক ভালোবাসা পেয়েছে নাদিয়া। মাঝে মধ্যে নাদিয়া ভুলে যায় প্রহর ওর রক্তের কেউ না, ওর আপন ভাই না, ওর দেবর হয়। এই বাড়িতে উদয়ের পর নাদিয়াকে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবাসে থাকে সে হলো প্রহর, নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। কি করেনি নাদিয়ার জন্য। নাদিয়ার সৎ বোন নাদিয়াকে ভালো না বাসলেও কখনো খারাপ ব্যবহার করতো না। এই বাড়িতে আসার পর রুষার কাছে ভালোবাসা না পেলেও উষার কাছ থেকে পেয়েছে অনেক। ফ্রেশ হওয়ার জন্য উদয় নাদিয়া আর প্রহরকে রুমে যেতে বলেন উম্মেহানি চৌধুরী। অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। সোফা থেকে উঠে দাঁড়ায় তিনজন। প্রহর দুটো সুটকেস হাতে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। স্ত্রীর হাতে আগায় উদয়ের সাথে সাথে আগায় নাদিয়া, বাকি একটা সুটকেস নিজের হাতে তুলে নেয়। উষার হাজবেন্ড সাদ্দাম হোসেন দ্রুত পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে, চাপা স্বরে বলে, আস্তে হাঁটো। হাঁটার গতি কমায় উদয়। নাদিয়া এগিয়ে যায় ওদের পেছনে ফেলে। উদয় ঘাড় ঘুরিয়ে সাদ্দামের দিকে তাকায়। সাদ্দাম হেসে বলে, ভাই তুই তো একেবারে ছক্কা মেরে দিলি। ছক্কা নেরে ভাই, সেঞ্চুরি। সেঞ্চুরি? ইয়া ব্রো। কিভাবে? তোর মোটা মাথায় ঢুকবে না। সাদ্দাম চোখ ছোট ছোট করে বলে, আমার মাথা মোটা? তোকে কে বললো? আমি আগে থেকে জানি। কত জানো তুমি? সরু চোখে তাকায় উদয়। যাই হোক ভাই, কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আমি যে কবে বাপ হব রে ভাই, আল্লাহ কবে যে আমার দিকে মুখ তুলে তাকাবে। বিয়ের প্রায় 4 বছর পেরিয়ে গেল। আমার বিয়ের এত পরে বিয়ে করে তুই বাপ হয়ে গেলি, আর আমরা এখনো 2 থেকে 3 হতে পারলাম না। ধৈর্য ধর ভাই, সময় হলে ঠিকই হবে ইনশাআল্লাহ। দোয়া করিস ভাই বেশি বেশি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত দিয়ে দেন। সবসময় করে। কথা বলতে বলতে নিজে রুমের সামনে চলে আসে উদয়। সাদ্দাম সুটকেসটা রুমের ভেতর দিয়ে বাহির থেকে চলে যায়, রুমে আর প্রবেশ করে না। সাদ্দাম উদয়ের স্কুল কলেজ লাইফের ফ্রেন্ড, ক্লাস 6 থেকে HSC পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছে। উদয়ের সাথে মাঝে মধ্যেই বাড়িতে আসতো আগে, তখন থেকে উষাকে পছন্দ করতে। আস্তে আস্তে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে প্রণয় থাকলেও বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। মাঝেখানে আরও 1 মাস পেরিয়ে যায়। নাদিয়ার এখন পাগল পাগল অবস্থা। জার্মানি থাকতে দুই ভাই জ্বালিয়ে মেরেছে, আর বাংলাদেশে ফিরে আসার পর থেকে পেছন ঘুরে ঘুরে খাইয়ে ছেড়েছে বাচ্চাদের মতো। আর উদয় তো আছেই। লাস্ট 2 মাসে 2 ভাইয়ের উপর ভীষণ বিরক্ত হয়েছে নাদিয়া। হাজারবার নিষেধ করার পরেও দুজনার একজনও শুনেনি নাদিয়া নিষেধ বাণী। মাঝে মধ্যে তো রেগে গিয়ে 2 ভাইয়ের উপর রাগও ঝেড়েছে, তবুও দুজনার কোনো ভাবান্তর হয়নি। যেই লাও সেই কদু। জার্মানি থাকাকালীন ওর উপর খাওয়া নামক যে টর্চার চালাতো 2 ভাই মিলে, এখন দেশে ফিরে আসার পর থেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি টর্চার করা হয়। বাড়ির অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে ওর পেছনেই পড়ে থাকে। ওমর চৌধুরী আর উমায়ের চৌধুরীর কড়া আদেশ নাদিয়ার যেন চুল পরিমাণ অযত্ন না হয়। সেই সাথে তো আরও পাগল 2 ভাই আগে থেকে আছে। বেচারি না পারে কইতে, না পারে সইতে। খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো বমি হয় না। ডক্টরের সাথে পরামর্শ করে বমি কমানোর জন্য মেডিসিন এনে দেওয়া হয়েছে। খাওয়ার রুচি না হলেও বলে বলে আদর যত্নে খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী আর আয়েশা চৌধুরী। এই দুজনের জন্য নাদিয়ার এখন নিজের হাতে খেতে হয় না বললেই চলে। অনাদরে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে নাদিয়া। এত আদর যত্ন ভালোবাসা পেয়ে মুখ ফুটে আর কিছু বলতে পারে না। বুঝতে শেখার পর থেকেই চেয়ে এসেছে ওকে কেউ ভালোবাসুক, কেউ ওকে একটু আদর যত্ন করুক, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করুক। নাদিয়া যা চেয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছে। আর কোনো অপূর্ণতা নেই ওর জীবনে, নেই অপূর্ণ চাওয়া। বাবা মায়ের ভালোবাসা পেয়েছে, ভাইয়ের ভালোবাসা পেয়েছে, বোনের ভালোবাসা পেয়েছে, আর সবচেয়ে বেশি যার ভালোবাসা পেয়েছে সে হলো ওর হাজবেন্ড, যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে, সবসময় ওর জন্য উতলা হয়ে থাকে। উদয় অফিসে জয়েন করেছে, আবার সকাল 9টায় বাড়ি থেকে বের হয়, বিকেল 5টায় ফিরে আসে। এর বেশি ওকে ধরে বেঁধেও কেউ আটকে রাখতে পারবে না। প্রহর দিন গুনছে প্রতিনিয়ত কবে ওর ভাতিজা ভাতিজি আসবে। উদয়ের থেকেও যেন ওর আগ্রহ বেশি। প্রথমবারের মতো চাচু হতে চলেছে, তর্স হয়েছে না বেবি আসার। ওর মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। চৌধুরী বাড়িতে ছোট বাচ্চা নেই, কত বছর হয়ে গেছে, তার মধ্যে আবার বাড়ির বড় ছেলের প্রথম সন্তান। সকলের আগ্রহ অনেক বেশি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বেবির দুনিয়ায় আসার। প্রহর এখনই বেবির জন্য
এটা সেটা কিনে ঘর ভর্তি করেছে। মার্কেটে গেলে বাচ্চাদের যা পছন্দ হয় সেটাই নিয়ে চলে আসে। নাদিয়া বারবার নিষেধ করে এখনই এসব কেনার প্রয়োজন নেই, কিন্তু কে শুনে কার কথা। উদয়ও কম কিসে, ওর ধারণা ওর মেয়ে হবে। আল্লাহর কাছে দিনরাত অবিরাম একটা মেয়ে চায়, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয় তাহলে তো আরো খুশি। নয়তো দুটোই মেয়ে হয়, তাহলে তো কথাই নেই। মেয়ের বেবি ড্রেস কিনে কিনে ঘর ভরে ফেলেছে। দুই ভাই পাগলামিতে নাদিয়ার মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে। বেবির আসতে এখনো 4 মাস দেরি, আর এরা দুই ভাই মিলে বেবির আগামী 1 বছরের প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়ে এসেছে এখনই। বাড়ির বড়দের বলে উদয় আর প্রহরকে নিষেধ করতে, কিন্তু তারাও কেউ কিছুই বলে না। বাবা চাচা মিলে যা করবে করুক, তাতে তারা হস্তক্ষেপ করবে কেন? রাতের খাবার রুমে দিয়ে যায় প্রহর। উদয় নিজেই রাতের খাবার রুমে দিয়ে যেতে বলেছে, তাই দিয়ে যায়। মুখোমুখি হয়ে বসে দুজনেই, হাত ধুয়ে প্লেট হাতে তুলে নেয়। উদয় নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে, নাদিয়াকে সাথে নিজেও খায়। খাওয়ার মাঝে খুব বেশি কথা হয় না দুজনের। দ্রুতই খাওয়া শেষ হয়। প্লেট বাটি গুছিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দেয়, তারপর নিজের মেডিসিনগুলো খেয়ে নেয়। নাদিয়া খাওয়া শেষে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করে একটু। ততক্ষণে উদয় শোয়ানোর জন্য বেড ঠিক করে নেয়। নাদিয়াকে এখন কোনো কাজে হাত লাগাতে দেয় না। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই ওর। না আছে তো উদয়কে বেশি বেশি ভালোবাসতে হয়, বেশি বেশি আদর করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়। ছুটির দিনে গোসলের সময় নিজের সাথে সাথে উদয়কে গোসল করিয়ে দিতে হয় এখনো, না হলে সে গোসল করবে না। সবকিছু থেকে নাদিয়ার মুক্তি হলেও এই কাজগুলো থেকে মুক্তি নেই। সবশেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয়। নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। আগে থেকে অনেকটাই মুটিয়ে গেছে, গাল দুটো ফুলে উঠেছে এখন, পেট উঁচু হয়েছে, বেবির মুভমেন্ট অনুভব হয়। ঢিলে ঢালা গোল লং জামার উপর দিয়ে উঁচু পেটটা বেশ ভালোভাবে বোঝা যায়। চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক। নাদিয়া এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে দেখে। উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আর কত নিজেকে দেখবে, এবার তো বেডে আসা উচিত। নাদিয়া, বেরিয়ে আসো। নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। আসো। কেন? কেন আবার? আদর করবো তাই। যাবো না, চাই না আমার আদর। তোমার না লাগলে আমার লাগবে, তাই দ্রুত আসো। পারবো না। আসবে কি না? না আসবে না? না। আসবে না? নাদিয়া বলে না কিছু। নিজের উপর কি যে রাগ হয়। আল্লাহ, কবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো হব? সুস্থ তো হয়েছো, আরো সুস্থ হতে হবে। আস্তে আস্তে হয়ে যাবে। সে দেরিতে সহ্য হয় না এখন। যদি পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে বসে বসে বউকে ডাকতাম নাকি? কি করতে তাহলে? বেড থেকে নেমে বড় বড় কদমে বউর কাছে এগিয়ে যেতাম, সোজা পাচা কোলে তুলে নিয়ে বেডে চলে আসতাম। তারপর তারপর কি? জানো না তুমি? না বলে জানবো কি করে? তারপর বেডে শুয়ে দিয়ে আদর করতাম, অনেক আদর। অসভ্য লোক। আগে বলেছে আমার মধ্যে ভদ্রতা সভ্যতা খুঁজতে এসো না, এইসব আমার মধ্যে নেই। এখন তাড়াতাড়ি কাছে এসে দেখে কতকাল বটে আদর করি না। নাদিয়া বড় বড় চোখ করে বলে। কতকাল? হিসেব করে রেখেছি নাকি আমি? বলেই বেড থেকে নেমে দাঁড়ায়। লাইট অফ করে ডিম লাইট অন করে, তারপর এগিয়ে যায় নাদিয়ার কাছে, হাত ধরে টেনে নিয়ে আসে বেডে। নাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো, যাবো না। তোমাকে যেতে কে বলেছেন? আমি তো নিয়ে যাচ্ছে। একদম উল্টোপাল্টা কিছু করতে আসবে না আজকে। উদয় নাদিয়াকে বেডে উঠায় হাত ধরে টেনে, তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয়। নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে। উদয় নিজের গায়ে টি শার্ট খুলে ফ্লোরে চুড়ে ফেলে, তারপর নাদিয়াকে টেনে চিৎ করে শুইয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে 4 হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে পড়ে। একটা দুটো তিনটে এভাবে বেশ কয়েকটা চুমু খায় নাদিয়ার ঠোঁটে। নাদিয়া উদয়ের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, চড়ো বলছি উপর থেকে। উল্টে পুল্টে কিছু করবো না তো বউ, জাস্ট একটু আদর করবো। শুধু মুখে বলো একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না। সেই রাত থেকে জ্বালিয়ে মারছো আমায়। সরো। কে করবো বউ? দোষ তো আমার না, দোষ তোমার। নিজের মাঝে কোন নেশা নিয়ে ঘুরে বেড়াও তুমি? তোর কাছাকাছি আসলেই মাথার হয়ে যায়, নিজের কন্ট্রোলে তো থাকি না, অটোমেটিক উন্মাদ হয়ে যায়। নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে উদয় নিজের ওষ্ঠধারা চেপে ধরে। নাদিয়ার ওষ্ঠদ্বয় পুনরায় মিলিত হয়, দুজন ভালোবাসার সাগরে ডুবে যায় আবারও। আরও একটা রাত সাক্ষী হয় দুজন আর ভালোবাসার। 6 মাস সংসার হওয়ার পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে নিয়ে হসপিটালে আসে চেক আপ করানোর জন্যে। 6 মাস হওয়ার পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে নিয়ে আসে হসপিটালে চেক আপ করানোর জন্য। জার্মানিতেও 2 বার চেক আপ করিয়েছিল। ভিড় দেখে ওয়েট করতে থাকে 3 জন। ওদের সিরিয়াল আসতে দেরি আছে। উম্মেহানি চৌধুরী একটা চেয়ারে বসেন, নাদিয়াকে
বসতে বললে নাদিয়া বসে না। এতক্ষণ কারে বসে থেকে থেকে এখন আর বসতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে আছে একপাশে। ওর পাশে দাঁড়িয়ে আছে উদয়। উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত, অন্য হাতে স্টিক রয়েছে। নাদিয়া এদিক সেদিক তাকায়, তখন ওর নজর আটকায় সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে। মেয়েটাকে ওর ভীষণ পরিচিত লাগছে, আগে দেখেছে কোথাও। মস্তিষ্কে প্রেসার দিতে স্মরণ হয়, আরে এটা তো ওই মেয়েটা, কি যেন নাম? ও হ্যাঁ, জারা। জারার আগাগোড়া পরখ করে দেখে নেয় নাদিয়া, তারপর তাকায় উদয়ের মুখের দিকে। উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই। নাদিয়া উদয়ের হাত ধরে ঝাঁকি দেয়। ওদিকে সরো। উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। কি দেখবো? আমাকে না ওই চেয়ারের দিকে সরো। নাদিয়া দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয়, সাথে সাথে চোয়াল শক্ত হয়। রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেয়, চেয়ারের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ওই ফালতু নোংরা ডাস্টবিন দেখার জন্য কেন ডাকছো আমাকে? ওইদিকে তাকালে দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে, বুঝছো? তাকাবো না ওইদিকে। ভালোভাবে তো দেখো। দেখেছি। দেখোনি তুমি ওর এমন দশা হয়েছে কিভাবে? আমি কিভাবে বলবো? নেশা করে বউতে ড্রাইভ করছিল, তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন চলো এখান থেকে। ওই নোংরা মহিলার ছায়া যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে। অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে এমন হয় নাকি? উদয় আবার তাকায় জারার দিকে, চোখ মুখ ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে চেহারায় পাঞ্চ করেছে কয়েকবার। ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা। ডান হাতেও কয়েক জায়গায় ব্যান্ডেজ বাঁধা, কপালেও ব্যান্ডেজ আছে। এক মনে তাকিয়ে আছে সামনের দিকে, কাকে দেখছে কে জানে। হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। জারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উদ্যম মাধ্যম দিয়েছে। শর্ট স্লিভ হওয়ায় বাম হাতের ডান হাতের আঘাতে চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উদয় আশেপাশে নজর বুলায়। জারার হাজবেন্ড ইমন কোথায়? ওর বাচ্চাই বা কোথায়? জারার ফ্যামিলির কাউকেই তো দেখতে পাচ্ছে না। যারা একাই এসেছে নাকি হসপিটালে? একাই আসুক আর 14 গোষ্ঠী নিয়ে আসুক, তাতে ওর কিচ্ছু যায় আসে না। নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে। এই মেয়ের অশুভ নোংরা ছায়া ওর জীবনে আর প্রভাব না ফেলুক। নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া উদয়। বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডক্টরের ভাষ্য মতে নাদিয়ার নর্মাল ডেলিভারিতে বেবি হবে, কোনো রিস্ক নেই। শুধু ঠিকমতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে, সেই সাথে দেখে শুনে হাঁটাচলা করতে হবে। বাহিরে মেহানি চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। তিনজন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্যে আগায়। মেহানি চৌধুরী চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে। মাথা কপাল সহ ব্যান্ডেজ বাঁধা, পায়ে প্লাস্টার করা, হাতেও ব্যান্ডেজ, চোখে মুখে হাতে আঘাতের চিহ্ন। পাশেই বসে আছে ওর হাজবেন্ড। দেখে মনে হচ্ছে রেগেই আছে ছেলেটা, কোনো কিছু নেই। চাপা রাগী স্বরে কথা বলছে জারার সাথে। যারা নিচের দিকে তাকিয়ে শুনছে, কিছু বলছে না। চোখ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে একটু পর পর। যারার চোখের পানি দেখে মেহানি চৌধুরীর মনে একটু শান্তি শান্তি লাগে। আর ওর অবস্থা দেখে তো আরও শান্তি লাগছে। এই মেয়ের জন্য ওনার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কি বিভীষিকাময় দিনগুলো পার করেছে ছেলেটা। এই লোভী মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে মেহানি চৌধুরীর মনে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে ল্যাংড়া করেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে চোখে মুখের এই অবস্থা হবে না। দেখে মনে হচ্ছে সুন্দর চেহারা কেউ অতি যত্নে নকশা এঁকেছে নিজের হাতে। আহা, চেহারার কি সুরত হয়েছে রে! সুন্দর চেহারা গেল কই? ওনার মন উসখুস করছে যারার সামনে গিয়ে চ্যাটাং চ্যাটাং করে কিছু বলতে। এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল, প্রহর বলেছে। কি কি করেছিল বলেছিল, A to Z সবই বলেছে প্রহর। মাকে আসতে না দেখে পেছন ফিরে তাকায় উদয়। মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা জারার দিকে তাকিয়ে আছে। কপাল ভ্রু কুচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে তারপর মৃদু গলায় ডাকে, মম, আসছো না কেন? ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকান মেহানি চৌধুরী। 2 কদম এগিয়ে যান ছেলের কাছে, মৃদু শব্দে বলেন, তুই একটু দাঁড়া, আমি আসছি। কেন? কোথায় যাবে? কি করবে? বাড়ি চলো, লেট হচ্ছে। জাস্ট কয়েক মিনিট। বলেই চেয়ারে বসে থাকা জারার দিকে এগিয়ে যায়। পেছন থেকে বার কয়েক মম বলে ডাকে উদয়। আর মেহানি চৌধুরী আর পেছনে ফিরে তাকালেন না, সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে। তাকিয়ে থাকে উদয়। নাদিয়া আর ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে চলেছে। মেহানি চৌধুরী কি করতে চাইছেন এখন? আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে বসে। প্রহর সেদিন নাদিয়ার সামনে সবকিছু বলেছিল, যারা কি কি করেছে উদয়ের সাথে এবং কি কি বলেছিল। সেদিন মেহানি চৌধুরীর আগে ফোঁসফোঁস করছিলেন। একে তো দেবরের মেয়ের উপর রেগে বোম হয়েছিল, তারপর যারার কথা শোনার পর ওনার ইচ্ছে করছিল যারার বাড়িতে গিয়ে 2-4 ঘা লাগিয়ে দিয়ে আসতে। নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় যারা। মুখের সামনে মেহানি চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেজা চোখ মুখ ছোট হয়ে যায়। ইমন নিজেও চোখ তুলে মেহানি চৌধুরীর দিকে তাকায়। মেহানি চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জারাকে বলে, কেমন আছো বাবা? কি হয়েছে তোমার? চোখ মুখ এমন বেহাল দশা কেন? অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা। কথা বলবে না নাকি আমার সাথে?
চোখ তুলে তাকায় যারা। তোমরা দুজনকে দেখছি, তোমাদের বেবি কোথায়? নিয়ে আসোনি হসপিটালে? আবারও চোখ নামিয়ে নেয় যারা। ইমন যারার মুখের দিকে তাকে আবার মেহানি চৌধুরীর দিকে তাকায়, তারপর বলে, বেবি আসবে কোথা থেকে? দুনিয়ায় আসতে দিলে তো থাকবে, পেটে থাকতেই তো মেরে ফেলেছে আমার সন্তানকে। এখন তো ইচ্ছে করে ওর গলা চেপে মেরে ফেলি। কেন বাবা, কি হয়েছে? কি হয়নি বলুন? একে বিয়ে করে জীবনটা শেষ। উদয় বেঁচে গেছে ওকে বিয়ে না করে। এটাকে না গিলতে পারছি আর না ফেলতে পারছি, গলার মধ্যে কাটার মতো আটকে আছে। ইচ্ছে তো করে পাছায় লাথি দিয়ে জীবন থেকে সরিয়ে দিই। এত মারার পরে কিভাবে বেঁচে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। ওই মাছের জান সহজে কি বের হতে চায়? শেষের কথাগুলো আস্তে আস্তে বলে। তবে মেহানি চৌধুরী আর যারা স্পষ্টতই শুনতে পায়। নিজেকে অন্যের সামনে অপমান করতে দেখে যারা মুখ খুলে বলে, তুমি এভাবে আমাকে পাবলিকলি অপমান করতে পারো না ইমন। শুধু আমার দোষ দিচ্ছ যে? তুমি নিজে কি নিজে তো তুলসী পাতা নাকি? একদম কথা বলবি না নষ্ট মহিলা, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি। কোনো শয়তান যে আমার ঘাড়ে উঠে বসছিল যে তোর মতো বড় শয়তানিকে বিয়ে করলাম। তোকে কম ভালোবাসেছিলাম যে তুই কি করেছিস আমার সাথে? আমার খেয়ে, আমার পরে, আমার টাকায় ফুর্তি করে তুই অন্যের বেড গরম করছিস দিনের পর দিন। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।